দর্শক, আমি মোহাম্মদ ইমতিয়াজ আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। এই অনুষ্ঠানে আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র এবং পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি যিনি, তিনি আর কেউ নয়, আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা এবং ২১শে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষাল। পাশাপাশি তিনি দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করছেন। দাদা, কেমন আছেন? যখন কোনো টেলিভিশনে বসে কথা বলি তখন ভালো নেই এ কথা বলার তো সুযোগ নেই। খুবই ভালো আছি, তবে অনেক বেদনা সহ্য করে ভালো থাকতে হচ্ছে। ভালো থাকার সেটা একান্তই ব্যক্তিগত, তোমরা সবাই জানো যে আমি আমার মেয়ে হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, এছাড়া ঠিকই আছি। আমরা সেই জায়গাগুলোতে দাদা আসবো। এখন কি কি বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন আপনি? একটি পত্রিকার সাথে আমি বলছিলাম যে হ্যাঁ, এটা তুমি বলেছো। এখন বিষয় হলো কি যে বেতার একটি ব্যাপার। তুমি আগেই বলেছো যে স্বাধীন বাংলা বেতারের শিল্পী আমি, কাজে বেতার তো আমার সাথে জড়িয়ে গেছে। কাজে বেতারের অনেক প্রোগ্রাম থাকে, ওদের কিছু পছন্দের ব্যাপারও থাকে, আর টেলিভিশনেরও ব্যাপার আছে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যাপার আছে। তারপরে লোকে বলে যে আমি নাকি ভালো কথা বলি, সেই কারণে বিভিন্ন জেলা ঠেলায় যেতে হয়। সম্প্রতি আমি দিনাজপুরে গিয়েছিলাম বক্তৃতা করতে। তো আমার বিষয়টা কি জানো, বাইরে আমাদের একটা ভুল পরিচিতি আছে যে আমরা সাম্প্রদায়িক, কিন্তু এটা একেবারেই অহেতুক। এটি একটি অপপ্রচার। আমরা ছোটবেলা থেকেই ধরো একজনের বাড়িতে ঈদের নেমন্তন্নে যাচ্ছি, আবার আর একজন আমার বাড়িতে পূজার নেমন্তন্নে আসছে। তো এই যে বিষয়গুলি চলে আসছে, এখন যদি সৃষ্টিকর্তাকে ডেকে আনি এই তোমার টেলিভিশনের মুক্ত মঞ্চে, তাহলে কি হবে? সৃষ্টিকর্তা নিজেই একজন শয়তান ছেড়ে দিয়েছিলেন, যে তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা কতটুকু সম্ভবত এর পরিমাপ করার জন্য ছেড়েছিলেন। সেই জন্য পৃথিবীর যত ধর্ম আছে সবগুলো যদি তুমি পর্যালোচনা করো এবং যদি পড়াশুনো করো, তাহলে দেখবে সবসময় এই ধরনের কুমানসিকতার লোক সবসময় ছিল। যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিনের, সেই যুদ্ধে এই দুর্যোধন, শকুনি এরা শয়তানের কাজ করেছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ সত্যের পথে এগোনোর জন্য পরামর্শ দিয়েছে। অনুরূপভাবে যীশুখ্রিস্টের ব্যাপারও ওই রকম। তারপরে হযরত মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় আসতে হয়েছে। এগুলো তো মিথ্যে কথা নয়, এগুলো একেবারে চিরন্তন সত্য কথা। তাহলে এই বাংলাদেশে ধরো আমরা 23 বছর একটি অপশাসনের, অগণতান্ত্রিক সামরিক তন্ত্রের সাথে বসবাস করে এসেছি। কাজেই সেখানে কিছু লোক থাকবে যারা এই বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের যে শনৈ শনৈ উন্নতি, আজকে বিশ্বের দরবারে বাংলাদেশের যে পরিচিতি, এটা তাদের মেনে নিতে কষ্ট হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে মুক্তিযুদ্ধ করার পরে আমরা খুব আনন্দে মাতোয়ারা ছিলাম, কিন্তু যারা পরাজিত হয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে আরো সুগঠিত হয়েছে, সুসংগঠিত হয়েছে এবং তারা ফুলে ফলে পল্লবিত হয়েছে। তাদের সম্পদ বেড়েছে, ব্যাংক হয়েছে, ইন্স্যুরেন্স হয়েছে, পত্রিকা হয়েছে, এমনকি টেলিভিশনও হয়েছিল।
স্বাধীনতার এত বছর পরে এসে আপনাকে এই বিষয়গুলো কি পীড়া দেয় না? হ্যাঁ, স্বাধীনতার এত বছর পরে এসে এই বিষয়গুলো কি আপনাকে কতখানি কষ্ট দেয়? এই বিষয়গুলো কষ্ট আমাকে দেয় এই কথা আমি বলবো না। এই বিষয়টা আমাকে প্রতিবাদ মুখর হতে সাহায্য করে এবং আমি সত্যিকারভাবেই এইসব বিষয়ে প্রতিবাদ মুখর। কারণ হলো যে আমি যতটুকু লেখাপড়া শিখেছি এবং ধরো আমি যদি কোরআনের কথা বলি, লা কুমুদ্দিনুকুম ওলিয়ে দিন লা ইকরা ফিদ্দিন, অর্থাৎ ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। তাহলে এইটুকু যদি কোরআনের সব কিছু বাদ দিয়ে এইটুকুই যদি পড়ি, তাহলে ইমতিয়াজ তোমার সাথে মনোরঞ্জন ঘোষালের তো কোনো ঝগড়াঝাটি নাই। আর যদি বলি স্রষ্টা সম্পর্কে, তাহলে তুমি বলবা লা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তার কেউ নাই। তেমনি আমি বলবো একমেব অদ্বিতীয়ম, স্রষ্টা এক এবং তার আর অন্য কোনো অংশীদার বা কেউ নেই। বাইবেল বলবে গড ইজ ওয়ান। তা হোয়ার ইজ দি প্রবলেম? সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে। আমরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য আমরা এই ধরনের ভিন্নতা এবং ভুল মতবাদ প্রচার করে থাকি। আসলে তা নয়। কারণ হলো মানুষ মাত্রেই মানুষকে ভালোবাসে। যেমন তোমাকে দেখলে একজন লোক মনে করবে এই লোকটি মনে হয় অভিনয় করে, সুন্দর চেহারা। আমি বয়স্ক মানুষ, কথা বলছি, দুই চারটা কথা মানুষের ভালো লাগতেও পারে, ভাবে না লোকটা ভালো ভালো কথা বলে। কিন্তু এই যে ধরো হযরত মুহাম্মদের মুখ থেকেই আমরা শুনেছি যে, এটা অবশ্য কোরআনেরই কথা, তোমার এই যে জিহ্বা, অর্থাৎ এই যে জিহ্বা দেওয়া আছে, এটাকে তোমাকে সংযত করতে হবে। তুমি এমন কোনো কথা বলবে না যে তোমার ধর্ম সে পালন না করলেও তোমার কথায় সে আঘাতপ্রাপ্ত হয়। এবং এ ধরনের ব্যক্তিদের জন্যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, তার বিরুদ্ধে। এমন এই অসাম্প্রদায়িক দেশ গড়বার জন্যই তো আপনারা মুক্তিযুদ্ধগুলো করেছিলেন। কিন্তু এখন যখন লালনের কথা বলতে গেলে বা সাম্যের কথা বলতে গেলে যখন বাধার সৃষ্টি হয়, এটি আপনার কাছে কেমন? আচ্ছা, এখানে তুমি সুন্দর কথা উপস্থাপন করেছো। সম্প্রতি এরকম ঘটেছে বা ঘটছে মাঝে মধ্যেই, প্রতিমা বিসর্জন দিচ্ছে বা প্রতিমা ভেঙে ফেলছে, মন্দির লুট করছে, এরকম হচ্ছে। এখন কথা হলো, এই যে 23 বছর আমরা অগণতান্ত্রিক সামরিক শাসন পাকিস্তান আমাদেরকে চালিয়েছিল, এরা পাকিস্তান নাই, কিন্তু এদের যে জিনিসপত্র এরা রেখে গেছে, এদের যে বংশধর, তা কি চলে গেছে? এটা তো হতে পারে না। তারা এতদিন ধরে যা কিছু শিখিয়েছে তা কি সব মানুষ ভুলে গেছে? তা তো হতে পারে না। তো যখন পাকিস্তান ছিল তখনও মুক্ত মানুষ ছিল, তখনও রবীন্দ্রসঙ্গীতকে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। আমরা হারমোনিয়াম গলায় করে রাস্তায় রাস্তায় গান গেয়ে বেরিয়েছি এর প্রতিবাদে। অর্থাৎ সবসময়ই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে মাঠে নামতে হয়েছে, সেটা এখনো আছে। কিন্তু সেই অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তো আপনি আপনার জীবনের অনেক কিছুই হারিয়েছেন। বিশেষ করে আপনি আপনার প্রাণও চলে যেতে পারতো, আপনি তো সেই অবস্থায়ও চলে গিয়েছেন। গিয়েছিলাম, আমার 2 ভাই শহীদও হয়েছে। এখন প্রশ্ন হলো কি, যে একটা জিনিস তোমাকে আমি বোঝাতে চেষ্টা করি, বা এই চ্যানেল 24-এর মাধ্যমে, মুক্ত মঞ্চের আলোচনার মাধ্যমে আমি আমার সমগ্র বাঙালিদেরকে, বিশেষ করে তরুণ প্রজন্মদেরকে আমি একটা বার্তা দিতে চাই। সেটা হলো এই যে বাংলাদেশের ভূখণ্ড, এটিতে আমি এখন চ্যানেল 24-এ বসে মুক্ত মঞ্চে কথা বলছি।
আচ্ছা, এই জায়গাটা কিন্তু 1971 সালের 16ই ডিসেম্বরের আগে আমাদের ছিল না এই জায়গাটা। অর্থাৎ তুমি যদি কোনো রাজনীতিবিদকে জি বা কোনো রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে, এমনকি এই চ্যানেল 24-এর স্বত্বাধিকারী বা প্রধান যিনি আছেন তাকে যদি গালাগালিও করো, তোমাকে কোথাও বসে করতে হবে, জি কোথাও দাঁড়িয়ে করতে হবে, অথবা কোথাও হাঁটতে হাঁটতে করতে হবে। কিন্তু দিস সয়েল ইজ আওয়ার্স, এই সয়েলটা আমাদের, আগে ছিল না। ঘটনাটা এমনই যে আমরা তখন যা ভাবতাম, এরকম কিছু লোক আছে এখন তার উল্টো ভাবে, কারণ তারা এটা শিখে এসেছে। তাই আমি মনে করি, এই যেমন ধরো বঙ্গবন্ধুকে আমরা কি বলি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এবং কেন আপনি দাদা একটা গানও গিয়েছেন এই কিছুদিন আগেও, যদি ও দরদের নাইয়ারে হ্যাঁ তুমি কি টুঙ্গি পারা যাও, হ্যাঁ আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, আমি বলবো। পাশাপাশি ওই জায়গাটা একটু অ্যাড করে, যার জন্য আপনি গানটি গিয়েছেন, জাতির জনক এবং সেই সর্বশ্রেষ্ঠ বঙ্গবন্ধুর বাঙালি, কথাটা আমি একটু আগে বলে নিই এবং স্মৃতিচারও শুনতে চাইবো। হ্যাঁ, গানটাও শোনাবো। জি। এখন ধরো কবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম আছে, আমাদের জীবনানন্দ দাশ আছে, আমাদের সুকান্ত ভট্টাচার্য আছে, আমাদের কবি জসিমউদ্দিন আছে, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন আছে। আমাদের তো অনেক কিছুই আছে, অনেক ব্যক্তিত্বও আছে, মহিরুহর মতো তারা নেই দৈহিকভাবে, কিন্তু আমরা তাদেরকে স্মরণ করতে বাধ্য হই, কারণ আমরা বাঙালি। তারপরে এই যে 52 সালে শহীদদের বিনিময়ে, শহীদদের তাজা রক্তের বিনিময়ে, যে রক্ত শহীদ মিনার থেকে বঙ্গোপসাগরে গেছে, 71-এর শহীদদের রক্তের সাথে মিশে গেছে, সেই রক্ত দিয়ে একমাত্র আমরা বাঙালি জাতি যে পৃথিবীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাকে বলে বোঝাতে সক্ষম হয়েছি, পৃথিবী এটা পালন করছে, এটা তো সঠিক। তাহলে এই বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ বাঙালি হলেন কেন? যে এই ভূখণ্ডটা আমাদের ছিল না, এই ভূখণ্ডটা বাংলাদেশের এত মহিরুহ ব্যক্তি যারা ছিলেন, রাজারা ছিলেন, জমিদাররা ছিলেন, অনেকেই ছিলেন, কেউ বাঙালিদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দেয়নি যেখানে দাঁড়িয়ে তিনি ভালো কথাও কইতে পারবা, আবার এখানে বসে তুমি ও দরদি নাইয়ারে তুমি কি টুঙ্গি পাড়ায় যাও এই গানও গাইতে পারবা, আবার তুমি মানুষকে গালাগালিও দিতে পারবা যাকে তোমার পছন্দ নেই, যে তোমার আদর্শের বিরুদ্ধে কথা বলছে, যে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলছে, যে বাঙালি সংস্কৃতির ধারার মানে মানে সংস্কৃতির যে ধারা, সেই ধারার বহির্ভূত কথা বলছে, তাকে তুমি গালাগালি দিচ্ছ। ঠিকই আছে, কিন্তু দিচ্ছ কোথায় বসে? তোমার নিজের মাটিতে বসে। এই জমিটা তোমার, যেটা আমার আগে ছিল না। এই জমিটা আমাদের করে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনো দলের প্রতিভু হিসাবে বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, সুযোগ নেই। উনি হলেন একজন মানে পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের একজন নেতা। আপনার কোনো স্মৃতি রয়েছে কিনা বঙ্গবন্ধুর সাথে? কিছু শুনতে চাই আমরা। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি রয়েছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, তিনটি স্মৃতি আছে। জি, একটু শুনবো আমরা। একটি স্মৃতি হলো, গানটা কিন্তু শুনবো, গানটিও শোনাবো। একটি স্মৃতি হলো যে বঙ্গবন্ধু তখন 1969 সাল গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের আগে বা পিছে হবে, মানে উনি একটা হুড খোলা, মানে গাড়ির মাথা নেই, ছাদ খোলা, সেখানে এরকম একটা লোহার রড, ওখানে দাঁড়িয়ে উনি কথা বলতে বলতে যাচ্ছেন। উনার কথা মানে তো
সমুদ্রের গর্জনের মতো ভাষণ ভাষণ। ওনার ভাষণ মানে তো কথা মানে যেন সমুদ্রের উদ্বেলিত ঢেউ, সেই কণ্ঠ। আর মানুষ সেখানে, এটা অনেকটা মৌমাছির মতো সব ঝাঁপিয়ে আসছে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। তো মানুষ আসছে, আর আমরা তখন রাস্তার কর্মী, যেখানে এই অন্যায় অবিচার আমরা যাই, ছুটে যাই। এবং ওই এক সময় দেখেছি যে ছাত্রদের খুব গুরুত্ব ছিল। আমি যদিও তখন ছাত্রত্ব পেরিয়ে গেছি, আচ্ছা, তো কি গুরুত্ব, পাড়ায় ছোটোখাটো একটা গণ্ডগোল হয়েছে, এই ছাত্রদের কাছে আসতো বিচার আচার এই ধরনের। অর্থাৎ তখন ধারণা ছিল যে ছাত্ররা কোনো অন্যায় বা ভুল করতে পারে না, তারা সব সময় অন্যায়ের বিপক্ষে কাজ করে যাচ্ছে, এরকম। তো তখন সৈয়দ ফজলুল হক বিএসসি, আমি জানি না ইশতিয়াক তুমি নাম শুনেছো কিনা, উনি একজন জনগণের প্রতিনিধি এবং উনি মিরেরসরাই থেকে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে। তো ওনার একটি প্রকাশনা প্রতিষ্ঠান ছিল ইসলামপুরে, আর আমার বাবার একটি প্রকাশনা প্রতিষ্ঠান ছিল পাটুয়াটুলিতে, খুব বড় মাপের। তো এখন তখন যাওয়ার সময় উনিই আমাকে হাত ধরিয়ে বললেন যে, আমার তখন খুব বড় বড় চুল, ঝাঁকড়া ঝাঁকড়া, বললেন যে, আমার নাম বললেন মনোরঞ্জন ঘোষাল, ও গান গায়, ভালো গান গায়, গণসঙ্গীত গায়, নজরুলের গান গায়, এরকম বললেন। তা বললে উনি অকস্মাৎ, অনেক লম্বা, গাড়ির উপরে উনি অকস্মাৎ একটু রিজু হয়ে আমার এই পিছনের চুল ধরে টানলেন। তখনও কি এমন চুল ছিল? আরো বড় ছিল, আরো বড় ছিল। তো আমি অনেককেই বলেছি, অনেক টিভিতে, যে আমার হয়তো তখন বুদ্ধির ঘাটতি ছিল, তা না হলে ওনার হাতটা টেনে যদি আমার মাথার উপরে আনতে পারতাম তাহলে এখানে টাক পড়তো না। কিন্তু পিছনের চুলগুলো ওনার পবিত্র স্পর্শে ঝরে যায়নি, এখনো যা আছে একেবারে খারাপ বলা যাবে না। এই একটি স্মৃতি আছে। আরেকটি স্মৃতি আছে, সেটি ওনার বাসায়, সেটা স্বাধীনতার পরে। সেটা হলো যে একবার সমর দাস, বাংলাদেশের, তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, অজিত রায়, মোহাম্মদ আব্দুল জব্বার, মূলত ইনারাই তিনজন পরিচিত। আমি কিন্তু নই, কিন্তু জব্বার আমার হাত ধরে টানতে টানতে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, টানতে টানতে ওনার বাসায় রবিবারের দিন নিয়ে যাচ্ছে। তো ওনারা তিনজন উঠে যাচ্ছেন, কিন্তু আমাকে পুলিশ উঠতে দেবে না। আচ্ছা, কারণ হলো যে বঙ্গবন্ধু তো ইটস নট এ ইজি ম্যাটার, রাষ্ট্রপ্রধান, তার বাসায় উনি সবসময় খুব খোলামেলা থাকতেন, সাধারণ পোশাকে থাকতেন, কিন্তু রাষ্ট্রের তো নিরাপত্তা বিভাগের একটা দায়িত্ব আছে। তো তখন জব্বার খুব জোরাজুরি করছে, আর তারপরে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল তারা। তো এটার কারণ ছিল এই যে মোহাম্মদ আব্দুল জব্বার, পরবর্তীকালে জেনেছিলাম ওখানে দুজন বিখ্যাত লোকও ছিল বাংলাদেশের। একজন হলো তোমার পিএ নাজির, চিফ সেক্রেটারি, আচ্ছা, আর একজন ছিলেন এনায়েতুর রহিম, ফরেন সেক্রেটারি তৎকালীন, এবং রাজ্জাক ভাই এবং তোফায়েল ভাই, আচ্ছা, তারাও ছিলেন। তো যাওয়ার সাথে সাথেই বঙ্গবন্ধু, এই পাগলা, কি করতে আসছো, কি কাজ তোমার? একটা খুব জরুরি কাজ আছে। তাহলে তোমার তো সব কিছু জরুরি। তো বললো যে একটা গান করো। তখন বলছে তবলা নাই, হারমোনিয়াম নাই, গান হবে নাকি? তখন উনি পাইপটা রেখে ওই নিজে এরকম টেবিলে বলে যে এইরকম করে বাজায় গান করো, তাহলে গান হবে পরে, আগে আপনি আমার কথা শোনেন, জরুরি। বলে কি এমন জরুরি কথা? তখন উনি বলছেন যে, আব্দুল জব্বার বলছে, আমি গান গাই, পরে ওই একবারে টাকা পাই, পরে প্রচার হচ্ছে আমার গান অনেক, কিন্তু আমি টাকা পাচ্ছি না। আচ্ছা,
কিন্তু যিনি আমার গানটি লিখেছেন তিনি কিন্তু টাকা পাচ্ছেন। যতবারই ওই গানটা প্রচার হয় গীতিকার টাকা ততবারই পাচ্ছেন। উনি টাকা পাচ্ছেন। গীতিকার হিসেবে তার নাম লেখা থাকে, এতবার বাজানো হলো, এইভাবে মাসে চেক তৈরি হয়। মানে গীতিকার সুরকার পাচ্ছে, কিন্তু শিল্পী পাচ্ছেন না। এই কথাটা উনি বললেন। বলার পরে বঙ্গবন্ধু একটু স্থির হয়ে বললেন, হ্যাঁ বাংলা তো ঠিক কথা বলেছে। এবং তখন এই কথা বলাতে সে হয়তো আরও সাহসী হলো। সে বলল, কিন্তু আমি তো পাচ্ছি না, আমিই তো গাচ্ছি, আমি না গেলে তো গীতিকারের নামও প্রচার হবে না, সুরকারের নামও প্রচার হবে না। তখন উনি একটু মনে হলো, বেশ চিন্তা করলেন। ইটস এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস। কারণ আমাদের একটা কথা বঙ্গবন্ধু সম্পর্কে মনে রাখতে হবে যে হি ইজ নট অনলি এ টাওয়ারিং পার্সোনালিটি, হি হ্যাজ এ ট্রিমেন্ডাস মেমোরি অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার। এটা কিন্তু মনে রাখতে হবে। তো তখন বললাম যে হ্যাঁ পাগলা তো ঠিকই বলেছে, তবে এখন তো একটু ব্যস্ত, রাস্তাঘাট নাই, কালভার্ট নাই, স্কুলে ব্ল্যাকবোর্ড নাই, কলকারখানা নাই, মেশিনপত্র নাই, ব্যাংকে টাকা নাই। তো এটা এই নাজির, সমর দাস, তারপরে মিজানকে দিয়ে হবে না, এটা এরকম একটা কমিটি করে এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা। তো আনফর্চুনেটলি এই সুযোগ বঙ্গবন্ধু পাননি আর কি, এই সময়টা পরবর্তীতে আর সময়টা পাননি। তো বঙ্গবন্ধুর সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিই, যিনি অত্যন্ত সংস্কৃতিপরায়ণ ব্যক্তি এবং নজরুল এবং রবীন্দ্রনাথের প্রচুর পড়াশুনো আছে। এবং ওনার বই কিন্তু সদরঘাটে যে জিপিও ছিল সেখানে রাস্তায় পাওয়া গিয়েছিল। আচ্ছা। সেটা পরে এক অধ্যাপিকা, জগন্নাথ কলেজের মহিলা, তিনি সেই বইগুলো তাকে পৌঁছেও দিয়েছিলেন, কারণ বইতে ওনার নাম লেখা এবং হাতের লেখা ছিল। তো এখন এই বঙ্গবন্ধুকে আমরা বেশি দিন পাইনি বলে আমরা অনেক কিছুই পাইনি, কিন্তু আজকে যা আমরা ভোগ করছি বা দেখছি এগুলো কিন্তু সবই বঙ্গবন্ধুর পরিকল্পিত বিষয়। কাজগুলো হচ্ছে এখন, কিন্তু এগুলি সব ওনার ভিশনারি প্ল্যান আগে পরিকল্পনা ছিল। বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। এটা লেখা হলো মোহাম্মদ এমদাদুল হক, উনি একজন মুক্তিযোদ্ধা। সুর হলো সৈয়দ আজাদ রহমান। জি। বিখ্যাত আজাদ রহমান নন কিন্তু। ও আচ্ছা আচ্ছা। এবং আমি রেকর্ড করেছি আর কি। ও দরদি নায়ারে তুমি কি টুঙ্গি পাড়া যাও, বাইগার নদী পার হইয়া ভিড়বে তোমার নাও, তুমি কি টুঙ্গি পাড়া যাও, মধুমতি পার হইয়া শাপলা ফোটা বিল, দোয়েল শ্যামা কোকিল ডাকে হিজল গাছে চিল, সেথায় বকুল ফুলের মিষ্টি বাতাস, তাল সুপারি নারিকেল গাছ, কলমিলতা বাগান বিলাস, দেখতে কি ভাই পাও, তুমি কি টুঙ্গি পাড়া যাও, নদীর ঘাটে নৌকা রেখে একটু আগে গেলে, বঙ্গবন্ধু ঘুমিয়ে সেথায় বাংলা মায়ের কোলে, হাসনা হেনা শিউলি জবায় জ্যোৎস্না রাতে সুবাস ছড়ায়, সেই নেতারি বজ্র কণ্ঠ শুনতে কি ভাই পাও, তুমি কি টুঙ্গি পাড়া যাও, ও দরদি নায়ারে তুমি কি টুঙ্গি পাড়া যাও, বাইগার নদী পার হইয়া ভিড়বে তোমার নাও, তুমি কি
টুঙ্গি পাড়া যাও। এখানে একটা ব্যাপার হলো কি, অসাধারণ। এই বাইগার নদীটা কেউ চিনতো না। জি, তা আমি তো ওই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তো কতবার গিয়েছি অগন্তি, গান করেছি বৃষ্টির মধ্যেও। তো তখন ওখানকার যিনি উপজেলার চেয়ারম্যান, তাকে একবার বললাম যে বাইগার নদী তো মানুষ চেনে না, এখানে একটা এয়ারও দিলে অসুবিধা কোথায়। পরবর্তীকালে যতবার গিয়েছি ওখানে বাইগার নদী এয়ারও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অর্থাৎ এই গানটি হলো কি, বঙ্গবন্ধু যেসব নদী, যেমন মধুমতিতে উনি নৌকায় যেতেন, যে প্রচারণা করতেন। এবং আজকালকার তরুণরা অনেকেই জানে না যে একসময় বঙ্গবন্ধু ওখানে প্রচারণা করতে গেলে ওই মোহন মিয়া, মানে ইবনে ইউসুফ, যিনি মন্ত্রী ছিলেন একসময় অন্য সরকারের আমলে, তার বাবা, তো তিনি হুকুম জারি করলেন যে মুজিব আসলে কেউ দিবা না, জায়গা দিবা না। আচ্ছা। তখন কিন্তু ওই মাইক্রোফোন বা মাইক না, ওই চুঙা দিয়ে বক্তৃতা। তো একজন উকিল বললেন যে আপনি আমার বাসায় থাকবেন, কার কি যায় আসে, আমার বাসায় থাকবেন, আপনার যখন যেখানে যাবার ইচ্ছা যাবেন, বক্তৃতা করবেন, অসুবিধা নেই। এরকম ঘটনাও বঙ্গবন্ধুর জীবনে ঘটেছে, বহুবার ঘটেছে। হ্যাঁ। এখন বিষয় হলো কি, যে এই যে বাইগার নদী, এই মধুমতি, এই সব জায়গা দিয়েই বঙ্গবন্ধু চলাফেরা করেছেন। এইটার একটা চেহারা ফুটে উঠেছে এই গানের ভেতরে। হ্যাঁ, ওইখানে সেই গাছপালা, প্রাকৃতিক পরিবেশটাও ফুটে উঠেছে এই গানটি। দাদা, আপনারা তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় প্রচুর গান গেয়েছেন, যেই গানগুলো গোটা মুক্তিযুদ্ধের যোদ্ধাদের একটা উজ্জীবিত করেছিল সেই সময়কার। যেমন ধরো, এই বঙ্গবন্ধুকে নিয়ে ভেবেছি আমরা, কিন্তু বঙ্গবন্ধুর বহু আগে ওই কবি মারা গেছেন, সুকান্ত ভট্টাচার্য, তার বোধন কবিতা, অজিত রায়ের সুর। ওই সময় যখন বঙ্গবন্ধুকে আমরা পাচ্ছি না, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তখন আমরা ওই গান গেয়েছি। ওই কবিতাকে সুরারোপিত করে গান করা হয়েছে, যেমন হে মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এরকম করা হয়েছে। তো এখন ব্যাপার হলো কি জানো, আজকে পরিণত বয়সে আমি বলতে পারি যে পৃথিবীতে এমন কোনো নেতা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না যার উপরে এত গান, এত সঙ্গীত, এত কবিতা, এত প্রবন্ধ, এত বই লেখা বেরিয়েছে। আমার মনে পড়ে না, আমার চোখেও ভাসে না। তো অর্থাৎ জীবিত বঙ্গবন্ধুর থেকে চলে যাওয়া প্রয়াত বঙ্গবন্ধু যে আরো কত শক্তিশালী, সেটার প্রমাণ হলো এটা। দাদা, আমি যে বিষয়টা বলছিলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের সময় আপনারা অনেক গান করেছেন, বিশেষ করে আমাদের এখনকার তরুণ যে প্রজন্ম রয়েছে অনেকে জানেনই না, দু একটি গান ছাড়া খুব বেশি জানেন না। যেমন এই যে মোকশেদ আলী শাহীর লেখা, মোকশেদ আলী শাহী একজন বিখ্যাত লালন সঙ্গীতের শিল্পী, তার লেখা এবং সুর। সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে, এই তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।
এই গানের লাইন তো ভুলে গেলে চলবে না। এমন ছিল আপনার ছেলেবেলাটা, একটু জানতে চাইবো। শোনো, ছেলেবেলায় আমি খুব শান্তশিষ্ট ভদ্র ছিলাম, কিন্তু এখনো তো শান্তশিষ্টই আছেন। খুবই শান্তশিষ্ট ছিলাম, কিন্তু একটু কুচুটে ছিলাম। কুচুটে মানে জানো, সাতক্ষীরা অঞ্চলের কুচুটে মানে কি, যে তুমি একটা লোককে, যেহেতু আমি ক্লাসের ফার্স্ট বয়, আমাকে কেউ সন্দেহ করবে না, ভালো ছাত্র, কিন্তু আমি হয়তো বলে দিলাম যে অমুকের মাচায় ভালো কচি শসা ঝুলছে, আচ্ছা, অমুকের নারকেল গাছে অনেক ডাব ঝুলছে, অমুকের গাছে বাতাবি লেবু, এখানে জাম্বুরা বলে, দুরন্তপনা, হ্যাঁ, মানে এটা ঝুলছে। পরবর্তীকালে ওরা এগুলো পেড়ে নিয়ে আসতো, খাইতো, এবং রাখার জায়গা ছিল আমার খাটের নিচে, কারণ আমাকে কেউ সন্দেহ করবে না। ফুটবল খেলতাম, ক্রিকেটও খেলতাম, কিন্তু সেই ক্রিকেট এই ক্রিকেট নয়, মানে এই যে 3টা স্ট্যাম্প তা নয়। আপনাদের সময় তো মানে এইরকম করে এরকম টানা, নিচে চিকন চিকন চটের ওই মানে চটা, চিকন চিকন চটা ফুটো করে ঝুলিয়ে দেওয়া, এইরকম। বলটাও এরকম নয়, বলটা কেমব্রিজের বল। আর সাঁতার কাটতে খুব পছন্দ করতাম। আচ্ছা, আমাদের সান বাঁধানো পাকা সিঁড়ির পুকুর ছিল। আর আরেকটা জিনিস খুব পছন্দ হতো, ছিপ দিয়ে মাছ ধরতে। আচ্ছা, এবং ঢাকায় ওটা করেছি আমি। আমি যখন জগন্নাথ কলেজের ছাত্র, তখন তোমরা ধোলাই খালের নাম শুনেছো। আজকে যে বড় রাস্তাটা এই নর্থ সাউথ রাস্তায় গেছে, ওইগুলি খাল ছিল পুরা। তা আমরা ছিপ নিয়ে ওই বর্ষির আগায় এই কেঁচো আছে না, কেঁচো দিয়ে ঢুকিয়ে এরকম করে লাফাতে লাফাতে যেতাম। চ্যাং মাছ, এখানে টাকি মাছ বলে, ওই চ্যাং মাছ গপ করে দিতাম, টান দিতাম। 45 নম্বর পাটুয়াটুলিতে আমার বাবার প্রকাশনা প্রতিষ্ঠান ছিল, ওইখানে 3 তলায় আমি থাকতাম। আর ওই ফুল গাছ, ডালিম গাছ, এদের ওই পাতা হলুদ হয়ে যাওয়া, ওইগুলো ছিঁড়ে ফেলতে আমার খুব পছন্দ হতো, যে গাছটা ভালোভাবে হোক। আমাদের 3 তলায় ছিল। তো দোতলায় পাবলিকেশন ফার্ম, একতলায় অন্যদের সোনার দোকান, এরকম। তো এখন ওই করতাম, আর কিছু কিছু লিখতাম কিন্তু, আচ্ছা, খাতার মধ্যে। আর পড়াশুনোর খুব ঝোঁক ছিল, সেটা সবসময় যে স্কুলের বই তা নয়। এই যেমন আমার মা কাছ থেকে কিন্তু আমি সব কিছু নিয়েছি, আমার যা ধারণ সব কিছু মার কাছ থেকে। আর লেখাপড়ার বিষয়টা আমার বড় ভাইয়ের কাছ থেকে। তো মা কীরকম, মা এই পড়ছিস না, কোনো আওয়াজ হচ্ছে না, তাহলে মনে মনে পড়ছি। বলে মনে মনে পড়লে হয় না, একটু শব্দ করে পড়তে হয়, তাহলে কোনটুক ভুলে যাচ্ছ সেটা আর ভুলে যাবা না। তো মা করতেন কি, খুব গুনগুন করে গান গেতেন। এই কিন্তু আমার গানের শুরুটা এইরকম। উনি গান করতেন রামপ্রসাদী গান আর কমলা ঝরিয়ার পদাবলী কীর্তন। আচ্ছা, উনি বলছেন এই পড়ছিস না, তারপরে আবার রান্নাঘরে ঢুকলেন, গুনগুন করে তরকারি কড়াইতে করছেন, আবার ওই গান গাচ্ছেন। তো এই জিনিসটা আমার ভিতরে অনুরণন হয়েছে, আমি বুঝেছি। তা আমি কিন্তু ওই শুনে ওই রকম গান গেতে পারতাম, কথা হয়তো ওই রকম হতো না, তো গেতে পারতাম। গানের শুরুটা কিন্তু এই রকমই। আর লেখাপড়ার বিষয়টা, স্কুলের পড়াশুনোটা আমার বাবা নয়, বাবাকে পাইনি, বাবা ঢাকায় থাকতেন, আমি তখন গ্রামে। এবং আমার বড় ভাই বলতে রতন ঘোষাল আমার বড় ভাই, উনি শহীদ হয়েছেন 26শে মার্চ। উনি পড়াতেন, এবং উনার একটা অভ্যাস ছিল, না পারলে এইখানে মারতেন, এই উরুতে, এবং খুব জোরে চড় মারতেন। এমন লাগতো, আমি বলতাম মা, দাদা মারছে, আমার তো খুব লাগছে, আর কান ধরে টানতেন। অনেক সময় এখান থেকে কান খুলে যেত, কিছুটা রক্ত পড়তো। ও বাবা! তো বাবা, বাবাকে তো আমরা খুব কম পেয়েছি, উনি ঢাকায় থাকতেন।
তো মা বলতেন এরকম করছিস কেন, রক্ত পড়ছে, তাহলে ওর মনে থাকবে, কোনো ও আর ভুলবে না। আমার বড়দার লেখা অসাধারণ লেখা ছিল। একটা প্রশ্নের উত্তর আমি ওইভাবে লিখে দাদাকে দিছি। দাদা বলছে এই আমার লেখা তুই আমার কাছে নিয়ে আসছিস কেন? আমি বললাম না দাদা, এটা আমার লেখা। তুই আমার সামনে বসে লেখ। আর লিখলাম। লেখার পরে উনি আমাকে কিছু বললেন না, ভালো মন্দ, মাকে ডাকলেন। মাকে ডেকে বললেন যে এই যে দেখো ওরে চড় মারি আর কান টানি রক্ত পড়ে বলে তুমি আমাকে বকাবকি করো, তো আজকে দেখো আমার লেখা আর তার লেখা আমি নিজে চিনতে পারি নাই। সেখান থেকে কিন্তু আমার হাতের লেখা সত্যিকার অর্থে খুব ভালো ছিল আর কি। আপনি বলছিলেন যে মায়ের অনুপ্রেরণায় সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এটা তো আপনি 2023-এ 21-এ পদক পেয়েছেন। হ্যাঁ, তো ওই অনুভূতিটা কেমন ছিল? তখন কি মায়ের কথা খুব মনে পড়েছিল? তখন এটা খুব বেদনাদায়ক। মা পাই নাই, তারপরে আমার স্ত্রী যে আমার জীবনের অনেক কিছু, তুমি শুনলে অবাক হয়ে যাবা যে আমার ছেলে মেয়েকে আমার স্ত্রী বলতো যে তোমরা একটু বসো, অতিথি আসছে, তাকে খাইয়ে আসি। মানে আমি অতিথি বাসার, কারণ আমি শুধু টাকাটা আমার ওয়াইফকে দিতাম, বাকি সব কিছু আমার ওয়াইফ। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্স পাস করা। তো বাকি সব কিছু, এই বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, পড়ানো, ও তারপরে লোকজন আসলে তাদের খাওয়ানো। ধরো আজকে তোমার এখানে আসছি, এটা সে জানতো, বলা থাকতো আমার, সে নিজে হাতে লিখতো। এবং যা যা আমার প্রয়োজন, ধরো গানের খাতা কিংবা কোনো কোটেশন, কলম, পূর্ব প্রস্তুতি, এই সব কিছু প্রস্তুতি, যে এই, কারণ আমি তো অতিথি, তারপরে কখন আসবার তো ঠিক নেই, একটু খেয়ে যাও। এই বিষয়গুলো প্রতি মুহূর্তে মনে হয়, আমি যখনই বের হই এগুলি মনে হয়। তো যখন পদকটা পেলেন তখনকার অনুভূতিটা একটু? তখনকার অনুভূতি হলো যে আমার কিছু আত্মীয় স্বজন এসেছিল, কিন্তু সেখানে আমার স্ত্রী নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে তখন বিদেশে ছিল। তো সত্যিকার অর্থে আমি একেবারেই একা। ছোট ভাইয়ের কোনো খোঁজ পেয়েছিলেন? না, ওই শুনেছি, ওইটুকুই শুনেছি, জলে ফেলে দেওয়া হয়েছিল, এর বেশি শুনিনি। যে গুলি করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল আর তার সাইকেলটা নিয়ে নেওয়া হয়েছিল, এইরকম। আচ্ছা, আপনার একটা স্মৃতি রয়েছে, আপনাকেও তারা এইভাবে মেরে ফেলার এক ধরনের পরিকল্পনা করেছিল। এবং বিষয় কি জানো, ওই দাদাকে মেরে ফেলার পরে আমি, দেখো ওই যে মানে সম্প্রীতির কথা যে বললাম, পাকিস্তান বুক কর্পোরেশনের মালিক হাজি আব্দুস সোবান, তিনি সকালবেলায় উঠে শাকারি বাজারে 51 নম্বরে আসলেন। এসে আমার দাদার ওই অবস্থা দেখে বাবা মা এদেরকে সবাইকে উনি গ্যান্ডারিয়ায় সতীশ সরকার রোডে ওনাদেরকে নিয়ে গেলেন। আমার বড় ভাইয়ের 2 বাচ্চা, 3 বছর আর 1 বছর, আমার মা, আমার ছোট বোন 8-9 বছরের, আমার বড় ভাইয়ের স্ত্রী, বাবা মা, এদেরকে উনি নিয়ে গেলেন। তারপরে আমি ওখান থেকে মাঝে মাঝে মতিঝিল চলে যেতাম, 104 নম্বর গ্লোব চেম্বারে থাকতাম, আবার সকালবেলায় আসতাম। 6টা থেকে 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকতো বাজারঘাট করার জন্যে। তো আমাকে 28শে মার্চ আমি সদরঘাটের আজকে যেখানে ফুটওভার ব্রিজ আছে, ওটা তখন ছিল না। তো ওই জায়গা পর্যন্ত যখন গেছি তখন মিলিটারি হল্ট। তারপরে আমাকে বললো তুমি ইতনা বড়া বড়া বাল রাখা কেউ, তুম সালে গুন্ডা আর বদমাশ। তো আমার সাথে একজন ছেলে ছিল, আমার বন্ধু, সে লক্ষ্মীবাজার গোবিন্দ দত্ত লেনে থাকতো। তো সে বলল যে গুন্ডা বদমাশ কুছ নেই হয়, ও ফানকার হয়। কেউ ফানকার ভাগো আছে। তা আমি কিন্তু নিজেও ফানকার মানে জানি না। তখন ওই বাংলা বাজারের ছোট ছোট দোকান, বইয়ের ওই দোকানের পাশ দিয়ে, পোস্ট অফিসের পাশ দিয়ে যখন আসতেছি, তখন আমি বললাম যে ওর নাম হলো শান্তি সুধা দাস। বললো শান্তি, ফানকার মানে কি? তাহলে তুই রেডিও টেলিভিশনে গান গাইস, ফানকার মানে জানিস না? আমি বললাম না, জানি না তো। তখন বললো ফানকার মানে গায়ক।
বাংলায় গায়ক বলি, সঙ্গীত শিল্পী বলি, পাঞ্জাবিতে আর উর্দুতে ফানকার বলে, হিন্দিতে কলাকার বলে। তখন ভাবলাম যে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে একটা বাংলায় একটা আলাদা ভাষার শব্দ শিখলাম। তারপরে যে চুল কাটলাম, কারণ এতনা বড় বড় বাল কেউ রাখে। তারপরে সেইখান থেকে আবার ওই মতিঝিল করি, এদিকে আসি। ফাইনালি সবাই বলল যে সেন্ট গ্রেগরি স্কুলে বহু হিন্দু আশ্রয় নিয়েছে, মহিলা পুরুষ। প্রাথমিকভাবে হিন্দুদের উপরে আক্রোশটা বেশি ছিল। আর তখন কিছু কিছু রাজাকার, আলবদর, আলসামস এরা তৈরি হয়ে গেছে, এরা খবর দিত এই ভাষায় ওই ভাষায় এরকম। তো তখন ওই আমরা গেলাম ইয়েতে, ওই সেন্ট গ্রেগরি স্কুলে। আচ্ছা, তোমার জানা আছে কিনা জানি না, সেন্ট গ্রেগরি স্কুলে দোতলায় উঠতে যে সিঁড়িটা, এটা কাঠের, এবং ব্যালকনিটাও কাঠের। হাঁটতে গেলে শব্দ হবে তো? হ্যাঁ, হাঁটতে গেলে শব্দ, দপদপ দপদপ করে শব্দ। তো একটু পরে ওরকম দপদপ করে শব্দ হচ্ছে যে মিলিটারি আসছে, দোতলায় উঠতেছে, এবং বাকি পুরো সেন্ট গ্রেগরি স্কুলটা কর্ডন করা হয়েছে। তারপর উঠে এই আমাদের পুরুষদেরকে ওখান থেকে নামিয়ে আনলো। নামিয়ে এনে সেন্ট গ্রেগরি স্কুলের তো মাঠ আছে, কিন্তু বারান্দাটা তখন মাটিরই ছিল, বাঁধানো নয়, সান বাঁধানো না। তো তখন ওখানে নীল ডাউন তো বোঝো, নীল ডাউন করে বসিয়ে ওই ওরা বন্দুকে গুলি টুলি ভাজতে। তখন ওই ইংলিশ আমেরিকান ফাদার, মানে ইংলিশ স্পিকিং ম্যান, তো সে এসে বলল, সে ওই সেন্ট গ্রেগরি স্কুলের প্রধান শিক্ষক, বললো যে ইট ইজ এ হলি প্লেস, উই ওয়ারশিপ হেয়ার। গির্জা আছে তো, বললো যে ইউ ক্যান নট ডু এনি আনহোলি ওয়ার্ক হেয়ার, ইফ ইউ ডু সো আই উইল লজ কমপ্লেন ইমিডিয়েটলি টু আদমজি কোর্ট, ইউএস এম্বাসি। তখন মতিঝিলে আদমজি কোর্ট ছিল, ইউএস এম্বাসি ছিল। তখন ওরা বন্দুক টন্দুক ভাঁজ করে আমাদেরকে এরকম দুই হাত উঁচু করে নিয়ে ওখান থেকে নিয়ে জগন্নাথ কলেজে এনে রাখলো। 23 আর 24 রুম, এটা একটা টিনের শাটার দিয়ে দুটো রুম। যখন আমি ছাত্র ছিলাম তখন একটা রুমে আমরা ইংরেজির ক্লাস করেছি, শৈলেন স্যার আমাদের ইংরেজি পড়াতেন, আর আরেকটা রুমে আমাদের অজিত গুহর বিখ্যাত ব্যক্তি, উনি বাংলা পড়াতেন। ওইটা উঠিয়ে দিলে কমন রুম, ওখানে কবিতা আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা, নবীন বরণ এইসব হতো। ওই রুমে আমাদের বসিয়ে রাখলো। বসিয়ে সারা দিনের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী যে কত বর্বর, কত অগণতান্ত্রিক, কত অমানবিক, পিশাচ, সেটা এই ঘটনা থেকে তুমি বুঝতে পারবা। সমগ্র দিন সময়টা আমরা বসে আছি, প্রাকৃতিক কোনো কাজ করার জন্যও বাইরে যাওয়ার অনুমতি নেই। মাঝে মাঝে বিভিন্ন বাহিনী বলতে এই ধরো পাঞ্জাবি, বেলুচি, এরকম পাকিস্তানের সব বিভিন্ন সেনা দল এসে আমাদেরকে বের করে নিয়ে পরীক্ষা করছে আমি মুসলমান কিনা। এরকম 3 বার আমার প্যান্ট শার্ট, এবং তখন একটু একটু শীত ছিল, উপরে একটা কালো কোট গায়ে ছিল, তো সেগুলি খুলে পরীক্ষা করা হয়েছে, প্যান্ট খুলে, আন্ডারওয়্যার খুলে। তো কোটের পকেটে যে টাকা ছিল, আমার হাতে আংটি ছিল, সিকো 5 ঘড়ি ছিল, এগুলো সব খুলে নিয়েছে। আর কোটের পকেটে যে টাকা ছিল সেগুলো সব নিয়ে নিয়েছে। কিন্তু ওই তখন এক ধরনের আন্ডারওয়্যার ছিল, অনেক নিচে একটা চেন থাকতো, সেই চেনের মধ্যে কিছু টাকা রাখা যেত। এবং তখন কিন্তু কায়েদে আজমের মাথাওয়ালা লাল 500 টাকার নোট। আচ্ছা। তো বাবা আমাকে 14,000-এর কিছু বেশি টাকা দিয়েছিলেন রাস্তাঘাটের ব্যাপার। তো সেই টাকাগুলোর কিছু টাকা ওখানে ছিল, বাকি কোটের পকেটের টাকাটা এগুলো ওরা নিয়ে নিয়েছিল। একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তখন, এটা ধরো 6টা 6:30 হবে, সন্ধ্যার কাছাকাছি। ওই সময় ওখানে 2জন লোক ছিল, তাদের কাছে একটা সার্টিফিকেট ছিল 3 জনের জন্য, যে দে আর ট্রু পাকিস্তানি,
খাজা খায়ের উদ্দিনের সই করা। নবাব বাড়ির খাজা খায়ের নাম শুনেছ? তো উনি বললেন আমাকে যে মনোরঞ্জন, তোমার তো এখানে 3 জনের মধ্যে 2 জন আছে, এখানে এই নামটা তুমি যদি বলো তাহলে আমরা 3 জন হয়ে গেলাম, তাহলে হয়তো আমরা বেঁচে যেতে পারি, ছেড়ে দিবে। তো আমার মনটা এতে সায় দেয় নাই। তাই বলছি না ঠিক আছে। একটু পরে ওদের 2 জনকে নিয়ে গেল, ওদের ওই সার্টিফিকেট দেখে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গুলির আওয়াজ হলো। আচ্ছা, অর্থাৎ ওরা বেঁচে গেল কিন্তু গুলির আওয়াজ হলো। এরপরে 10 জন 11 জন করে ওই হাতে এরকম করে দড়ি বেঁধে, কপাল বেঁধে, এই মানে ছাগল গরুর মতো টেনে টেনে জগন্নাথ কলেজ থেকে বের করে, তারপরে পগজ স্কুল, তার উল্টা দিকে স্টেট ব্যাংক অফ পাকিস্তান, কোনার মধ্যে চিমনি দেওয়া, যে পুরনো কাগজ, পুরনো নোট টোট পড়াতো, ওই রকম জায়গায় এনে দাঁড় করিয়ে গুলি করার ব্যবস্থা। তো এরপরে আমাদের ব্যাচ, লাস্ট ব্যাচ, তখন ওই রকম কিছু তো দেখতে পাচ্ছি না, মানুষ বন্ধ হলে কি হয়, ওই প্রথম অভিজ্ঞতা। তো তারপরে ওই গুলি করেছে, ব্রাশ ফায়ার করে ধূপধাপ আওয়াজ। তো গুলি করার পরে একটা জিনিস মনে হলো যে বৃষ্টির জল ঠান্ডা, আবার এদিকে মনে হচ্ছে যে গরম, তার মানে গুলি এখান থেকে ভেদ করে চলে গেছে। আচ্ছা, তো এখন ওটা যে গুলি চলে গেছে এই বোধ নাই তখন। বীর শহীদ যারা রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এবং আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, এবং আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন সেজন্য আপনার কাছে ভীষণ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ এবং 24 চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ। আর শুধু তুমি আমার সাথে কথা বলছো, তোমাকে আমাকে মানুষ দেখছে, কিন্তু এর পিছনে অসংখ্য কারিগর আছে, কলাকুশলী, অর্থাৎ কলাকুশলী, ক্যামেরা, তারপরে মেশিনপত্র, যারা আমাদেরকে মানুষের সামনে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভীষণ ভালো থাকবেন, আমরা সেই প্রত্যাশা করি। দর্শক, আজকে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।